প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো মূলত অর্গানিক কেমিস্ট্রির। আমরা দেখতেই পাচ্ছি জ্যামিতিক সমানতা কি, এর শর্তগুলি কি কি, উদাহরণ সহ লিখো। তারপরে সিস সমান ও ট্রান্স সমান কাকে বলে এবং ইজেড সমান নামকরণের পদ্ধতি। তো প্রথমে আমরা আসলে জানার চেষ্টা করি যে জ্যামিতিক সমানতাটা কোথা থেকে আসলো। আমরা এই সমানতা নিয়ে বেসিকগুলো আসলে ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করছিলাম। তো সমানতা আমি আজকে বিস্তারিত আলোচনা করব কেবল এলকিনের জ্যামিতিক সমানতার শর্ত এবং এই প্রশ্নগুলো নিয়ে। তবু আমরা একটু মনে করে নিই যে আসলে সমানতা ছিল দুই প্রকার, গাঠনিক সমানতা এবং স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা ছিল আবার 5 ধরনের। কি কি? শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম এবং টোটোমারিজম। অপরপক্ষে স্টেরিও সমানতা ছিল দুই ধরনের, এক হলো জ্যামিতিক সমানতা, অপরটা হলো আলোক সক্রিয় সমানতা। আশা করি আমরা এই টপিকগুলো সম্পর্কে আগে থেকে কিছুটা অবগত আছি। তো আজকে আমি আপনাদের সাথে মূলত আলোচনা করব ওই স্টেরিও সমানতার একটি কি, জ্যামিতিক সমানতা। মনোযোগ সহকারে ক্লাসটা করলে আমার মনে হয় যে আমাদের আর এই সংক্রান্ত কোনো সমস্যা আমাদের থাকবে না। আপনাদের সাথে আছে আমি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর অফ পাইম্যাথ ক্লাব। তাহলে চলুন আমরা জ্যামিতিক সমানতা কি, এর শর্তগুলো কি কি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। জ্যামিতিক সমানতা, আচ্ছা, জ্যামিতিক সমানতা স্যার কোথা থেকে আসছিল? স্টেরিও সমানতা থেকে। কি থেকে? স্টেরিও সমানতা। আমরা তো বিস্তারিত আসলে আলোচনা করবো আমি জ্যামিতিক সমানতা নিয়ে। ওকে, তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে জ্যামিতিক সমানতার ব্যাপারে যাচ্ছি। তো আমরা বলছিলাম যে গাঠনিক সমানতার সাথে জ্যামিতিক সমানতার পার্থক্যগুলো মূলত আসলে কি, বা সমানতা জিনিসটা আসলে কি। আমি গাঠনিক সমানতার একটা এক্সাম্পল দিতে চাই। গাঠনিক সমানতার এক্সাম্পল দিতে চাই, আমি সংজ্ঞাগুলো পরে বলবো, সমস্যা নেই। গাঠনিক সমানতার একটা এক্সাম্পল যদি আমি আপনাকে দিই, মনে করেন কার্যকরী মূলক সমানতার এক্সাম্পলটা, যেমন C2H6O, এই যৌগ দিয়ে আমি আসলে দুইটা যৌগ বানাইতে পারি, CH3CH2OH। এটা কি ছিল বলেন তো? ইথানল। আবার CH3OCH3, এটা ছিল ডাইমিথাইল ইথার। স্যার, গাঠনিক সমানতার সংজ্ঞাটা আসলে কি ছিল? যে সকল যৌগের আণবিক সংকেত এক, এই দুইটা যৌগের আণবিক সংকেত কিন্তু এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ফলে তাদের ধর্মও কি হয়? ভিন্ন হয়। আমরা ছোট ক্লাসে পড়াশোনা করছি, যে ছোট ক্লাসে কি পড়াশোনা করছি দেখেন, এই যে ইথার, এটা গ্যাসীয় পদার্থের স্ফুটনাঙ্ক ছিল -24 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসীয় পদার্থের স্ফুটনাঙ্ক মাইনাসে চলে যায় অনেক ক্ষেত্রে। ইথানল, এটা তরল পদার্থ এবং এর স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস। এখন সমানতা জিনিসটা আসলে কি? যে গাঠনিক সমানতার যে 5টা আছে, শিকল সমানতা, গাঠনিক সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম এবং টোটোমারিজম, এই সব ক্ষেত্রেই আপনি দেখবেন কি আণবিক সংকেত তাদের একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ফলে তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মের ভিন্নতা দেখা গেছে। তারা একে অপরের কি সমানু, আর এই ঘটনাটা আসলে কি সমানতা। তো গাঠনিক সমানতার বেসিকটা কি? আণবিক সংকেত সেম থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। ঠিক আছে, এখন আসেন স্টেরিও সমানতার মধ্যে আমরা জ্যামিতিক এবং আলোক সমানতা আছে। আমি জ্যামিতিক সমানতাতে বিস্তারিত আলোচনা করবই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল প্রথমে আপনাকে দিই। স্টেরিওর ক্ষেত্রে আমি একটা আলোচনা করব। স্টেরিও সমানতা, স্যার স্টেরিও সমানতার মধ্যে আমরা জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা নিয়ে আলোচনা করব। আচ্ছা, স্টেরিওর মধ্যে আমি জ্যামিতিকের একটা এক্সাম্পল আমি আপনাকে দিতে চাই, যেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমি জাস্ট তুলনামূলকের আলোচনার জন্য এটা এই মুহূর্তে দিচ্ছি। CH3CH ডবল বন্ড CH3। বলেন তো এই যৌগটার নাম কি? বিউটিন। বিউটিন কত? বিউটিন 2। আচ্ছা স্যার, এই বিউটিনের আণবিক সংকেতটা কি? C4H8। C4H8। বিউটিনের আণবিক সংকেত কি স্যার? C4H8। এখন দেখেন
এই বিউটিন দেখতে তো মনে হইতেছে এটা একটা সরল শিকলের মতো, তবে আমরা যদি আরেকটু তার গাঠনিক সংখ্যাটা ক্লিয়ার করে লিখি, এটার দুইটা স্ট্রাকচার সম্ভব। কি কি দেখেন তো, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এই আছে একটা মিথাইল, এই আছে একটা হাইড্রোজেন, এই আছে একটা মিথাইল, এই আছে একটা হাইড্রোজেন। আমি এইভাবেও লিখতে পারি, এখন আপনি এইভাবেও লিখতে পারেন, অথবা আরেকজন আমি এইভাবে লিখছি বিউটিন 2। এখন মনে করেন আরেকজন কি করলো যে না, সে আমার মতো করে লিখলো না, তাহলে দেখি সে কি করছে। এইদিকে দিছে হাইড্রোজেন CH3। এই যে দেখেন আমি কি করছি, এই যে মিথাইল গ্রুপটা একই পাশে দিছি, আরেকজন কি করলো যে মিথাইল গ্রুপটা বিপরীত পাশে দিল। সমস্যা তো নাই, এইটাও বিউটিন 2, এইটাও বিউটিন 2, তারপরেও সেম টু সেম বাট ডিফারেন্ট। এই জায়গায় কি হয়েছে, এটাও বিউটিন 2, এটাও সেম টু সেম বাট ডিফারেন্ট। কিভাবে স্যার, এটার নাম আপনি নামকরণ করলে বিউটিন 2 হবে, এটার নামও বিউটিন 2 হবে, কিন্তু আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করে দেখি, দেখেন এই জায়গায় কি হয়েছে, যে বড় বড় যে মিথাইল প্রতিস্থাপিত গ্রুপ এই দুইটা একই পাশে, এই প্রতিস্থাপিত গ্রুপ বিপরীত পাশে। এখন যেহেতু এই জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তখন আমরা জানি একক বন্ধনগুলো মুক্ত আবর্তনশীল, এবার ঘুরতে পারে, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনে আমরা জানি একটা সিগমা বন্ধন অপরটা পাই বন্ধন। তাই যখন বন্ধনগুলো ঘুরতে যাবে তখন তাদের মধ্যে পেঁচকায়া যাবে, তাই তারা ঘুরতে পারে না, অর্থাৎ ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে। তখন কি হবে, আচ্ছা আমি যদি গাঠনিক সংকেতের মতো সাথে তুলনা করি, যে তাদের আণবিক সংকেত, বিউটিনের আণবিক সংকেত কি C4H8, খেয়াল করি তার আণবিক সংকেত সেম। এখন গাঠনিক সংকেতে এইটার স্ট্রাকচার যেরকম, এটার স্ট্রাকচারও কি সেম। এটা যদি মনে হয় যে হর্সের মতো বা গুড়ার মতো, এটাকে হর্সের মতো বা গুড়ার মতো মনে হইতেছে। ঘটনাটা হইছে, পার্থক্যটা আসলে কি, পার্থক্যটা হলো এই কার্বনের সাথে যে বা কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বন আছে, এই কার্বনের সাথে যুক্ত মূলকগুলা বড় দুইটা মূলক একই পাশে আর বিপরীত পাশে, এটাকে আমরা বলি কনফিগারেশন ভিন্ন। কি ভিন্ন, কনফিগারেশন ভিন্ন। স্যার একটু দেখেন, আমরা এই জায়গায় কি পাইছি, ওদের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত টোটালটা ডিফারেন্ট। এই জায়গায় কি হয়েছে, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম, কিন্তু এই যে কার্বন কার্বনের সাথে যুক্ত যে গ্রুপ বা পরমাণু আছে তাদের কনফিগারেশন ভিন্ন, তাদের কনফিগারেশন কি ভিন্ন, যার ফলে এইটাকে আমরা বলবো আসলে সিস টু বিউটিন। কি বলবো, সিস মানে একই পাশে, যদি একই পাশে থাকে তখন এটাকে বলা হয় সিস টু বিউটিন, আর এটাকে বলা হয় কি ট্রান্স টু বিউটিন, ট্রান্স টু বিউটিন। এবং এই সিস এবং ট্রান্সের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য থাকবে, বিক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে সক্রিয়তার ক্ষেত্রে পার্থক্য থাকবে। তাইলে আমরা আসলে কি পাইলাম, এই জায়গায় আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু এই জায়গায় আরো একটু বেশি মিল পাইছি, ওদের আণবিক সংকেতও সেম, গাঠনিক সংকেতও সেম, কেবল কনফিগারেশন ভিন্ন, কনফিগারেশন ভিন্ন। আলোক সমানুতে তো আরো বেশি মিল পাওয়া যাবে, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, কনফিগারেশনের সেম, কেবল এক বর্ণীয় আলোর প্রতি ভিন্ন ধর্ম প্রদর্শন করে। খালি এক বর্ণীয় আলো পড়লে একটা ডাইনে ঘুরায়, একটা বামে ঘুরায়। এর মানে কি, আমরা যতই সমানতার দিকে যাচ্ছি তাদের মধ্যে অধিক সংখ্যক মিল পাচ্ছি, মিল পাওয়ার পরে কোনো না কোনো একটা পার্থক্য থাকবেই। এইটাই আসলে সমানতার বেসিক। তাহলে চলেন এখন আমরা নির্ধারিত প্রশ্নে আলোচনায় চলে যাই। স্যার গাঠনিক সমানতার ক্ষেত্রে কি হয়েছে, যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ফলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের কি হয়, পার্থক্য দেখা যায়। জ্যামিতিক সমানু স্টেরিও সমানুর মধ্যে একটাতে আমরা কি পাইলাম, যে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে দেখা যাবে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম, মানে দেখতে সেমই, কিন্তু পরমাণুতে যুক্ত অন্যান্য প্রতিস্থাপক বা পরমাণুগুলা কনফিগারেশন কি ভিন্ন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত পরমাণু বা গ্রুপের কনফিগারেশন ভিন্ন। এই ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটা আসলে জ্যামিতিক সমানতা। আচ্ছা, এবং আলোক সমানতার ক্ষেত্রে আমি যদি একটু বলে ফেলি, না বললেও হইতো, তারপর আমি আপনি একটু বলে আলোক সমানতার ক্ষেত্রে
আমরা হয়তো অন্য ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আমরা ল্যাকটিক অ্যাসিডের কথা আমাদের সবার মনে আছে, COOH মনে করেন, এটা মনে করেন OH CH3, এটা একটা কাইরাল কার্বন। আমি বিস্তারিত আলোচনা যাব না। এর একটা দর্পণ প্রতিবিম্ব আয়নার সামনে রাখলে ওর আরেকটা কি হবে, প্রতিবিম্ব টাইপের যৌগ তৈরি হবে, HCC3CH। উচিত ছিল কার্বনটাকে এইদিকে ঘুরে লেখা, আমরা ওইভাবে লিখছি না। এখন এই জায়গার ক্ষেত্রে কি হবে, জ্যামিতি আলোক সমানুতা আসলে কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এই জায়গায় আরো বেশি মিল পাওয়া যাবে। এদের আণবিক সংকেত, দুইটার আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। এটার চতুস্তলকীয় আকৃতি, আমরা জানি একটা কেন্দ্রীয় পরমাণু চারদিকে চারটা বন্ধন জোড় থাকলে এর আকৃতি চতুস্তলকীয়। ওর কি হবে, আণবিক সংকেত সেম, আণবিক সংকেত, তারপরে গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত মানে চতুস্তলকীয় আকৃতি। ইভেন কনফিগারেশনও সেম, কনফিগারেশন এই যে আগে এই জায়গায় কিন্তু কনফিগারেশন সেম না, বড় দুইটা গ্রুপ একই দিকে, বড় দুইটা গ্রুপ বিপরীত দিকে। তাইলে পার্থক্যটা আসলে কি, এরা যে সমাণু হইল, পার্থক্যটা কি? খালি পার্থক্য হইল এক বর্ণী আলোর প্রতি, আর সব কিছু মিল আছে, শুধু এক বর্ণী আলোর প্রতি। মানে সমাণু জিনিসটা এরকম, তাদের মধ্যে সর্বোচ্চ মিল খুঁজে আমাকে বের করতে হবে, আবার কোনো না কোনো একটা পার্থক্য আছে, এই পার্থক্য আছে বিধায়ী তো তারা সমান, না এটা তো দুইটা একই যৌগ হইতো, তাই তো? এখন আসেন, এই এক বর্ণ আলো আমি যদি এইটার মধ্যে দিই, তাহলে দেখা গেছে একটা কি করে তল সমবর্তিত আলোকে একটা যদি ডাইনে ঘুরায়, তার দর্পণ প্রতিবিম্ব আছে সে বামে ঘুরায়। এই হইল পার্থক্য, আমি আর গভীরে যাব না। এই আসলে সমানতা। এর মানে আমরা কি, গাঠনিক সমানুতাতে আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে, ফলে তাদের ভৌত রাসায়নিক ধর্মের ভিন্নতা দেখা যাবে। জ্যামিতিক সমানুতে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম, কিন্তু কনফিগারেশন ভিন্ন। মানে এই যে কার্বন কার্বনের সাথে যে যুক্ত পরমাণু বা গ্রুপগুলো আছে, তাদের কনফিগারেশন ভিন্ন। কিন্তু আলোক সমানুতাতে আরো বেশি মিল, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, কিন্তু কনফিগারেশনও সেম। কিন্তু একবর্ণী আলোর প্রতি তারা কি করে, বা তল সমবর্তিত আলোর প্রতি তারা ভিন্নধর্ম আচরণ করে, এই একটাই পার্থক্য। আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। এখন আমরা আসলে এই পর্যন্ত বেসিক নিয়ে আলোচনা করছি, আমি এখন আপনাদের মূল প্রশ্নে আলোচনায় চলে যাব, জ্যামিতিক সমানুতা আসলে কি। আচ্ছা, আমরা জ্যামিতিক সমানুতার সংজ্ঞা যদি এখন একটু দিতে চাই। ওকে, স্টেরিও সমানুতার মধ্যে একটা আমরা জ্যামিতিক সমানুতা নিয়ে পড়ছিলাম। এক কাজ করি, আমরা এই যৌগটাকেই তুলে আনি, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, জ্যামিতিক সমানুতা আমরা আসলে কাকে বলবো যদি সংজ্ঞায়িত করতে যাই, যে সকল যৌগের আণবিক সংকেত একই, যে সকল যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, যে সকল যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, এই যে আণবিক সংকেত সেম এবং গাঠনিক সংকেত কি সেম। আচ্ছা, আমি এটা এখন মুছে ফেলি। এই বিউটিনটাই তো আমরা দুইভাবে লিখছি আর কি, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর কনফিগারেশন ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে জ্যামিতিক সমানুতা বলে, এবং এই যৌগগুলোকে পরস্পরের জ্যামিতিক সমাণু বলে। এখন প্রশ্ন হইল যে সংজ্ঞাটা আমরা আসলে কিভাবে বলবো, যে সকল যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন, আমি এলকিনের সাপেক্ষে বলতেছি, কার্বন কার্বন দ্বিবন্ধনের কার্বন পরমাণুর সাথে যুক্ত পরমাণু বা গ্রুপ, পরমাণু হইতে পারে আবার গ্রুপ হইতে পারে, তাদের কনফিগারেশন ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটতেছে তাকে আসলে কি বলা হয়, জ্যামিতিক সমানতা বলে। এখন এই জ্যামিতিক সমানতার শর্তগুলো কি কি? জ্যামিতিক সমানতার অন্যতম শর্ত হইল তাদের মধ্যে কার্বন কার্বন ঘূর্ণনের প্রতিবন্ধকতা আছে। আমরা তো বলতেই পারছি যে আসলে দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, তখন আর এই বন্ধনটা ঘুরতে পারে না, কারণ তাদের মধ্যে পেঁচ খেয়ে যায়। এই আবার তাহলে তার শর্তগুলো হলো ঘূর্ণন প্রতিবন্ধকতা। আমরা যদি জ্যামিতিক সমানতার শর্তগুলো একটু বলি, একটা হলো যে ঘূর্ণন প্রতিবন্ধকতা, ঘূর্ণন প্রতিবন্ধকতা। জ্যামিতিক সমানতা যে কেবল এলকিনের ক্ষেত্রে হয় তা না, চাকরিক যৌগের ক্ষেত্রেও কিন্তু হয়। আমি কিন্তু এই জায়গায় চাকরিক যৌগ নিয়ে আলোচনা করতেছি না, এলকিন নিয়ে আলোচনা করতেছি।
ঘূর্ণন প্রতিবন্ধকতা। 2 নাম্বার হইল এই অর্থাৎ ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে আমাদের কি হয়, জ্যামিতিক সমানতার উদ্ভব ঘটে। আর এই জায়গায় কার্বনের সাথে যে পরমাণুগুলো আছে এই শর্তগুলো ডিফারেন্ট শর্ত আছে, যেমন CAB ডবল বন্ড CAB এই টাইপের যৌগ হইতে পারে যেখানে A is not equal B, A is not equal B এই শর্তের যৌগ আসলে হলো কি আমাদের কি সিস টু বিউটিন এবং ট্রান্স টু বিউটিন। চলেন আমরা একটু দেখাই। এই যে বিউটিন, এই যৌগটা আসলে কি বিউটিন। হ্যাঁ, এই ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণেই তো সমানতার সৃষ্টি করছে। এখন এই ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে এলকিনের আরেকটা জিনিস আমাদের মনে রাখতে পারি আমরা, যেহেতু এই যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে একটা, তাই তার সমান হবে 2টা। যদি ডাইন যৌগ অর্থাৎ কোনো এলকিনের মধ্যে দ্বিবন্ধন যদি থাকে 2টা, তখন তার সমানও হবে 4টা, মানে দ্বিবন্ধনের দ্বিগুণ হয়। যেহেতু আমরা এলকিনের একটা কার্বন কার্বন একক বন্ধন, তাই তার সমানও হবে 2টা। এই 2টার নাম কি, একটা হলো সিস এবং আরেকটা হলো ট্রান্স। এই নামকরণগুলো কিভাবে করা হয়েছে, যে সিস আপনাকে এরকম বলতে পারে যে বিউটিন 2 এর সমানতা আলোচনা করে। তো এই যে বিউটিন 2 এর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে কার্বনগুলোর মধ্যে মুক্ত আবর্তন সম্ভব না। এই মিথাইল গ্রুপ 2টা অর্থাৎ প্রতিস্থাপিত গ্রুপ দুটি একই পাশে থাকলে এটাকে আমরা বলবো সিস। এটার নামকরণ আসলে কি হবে, সিস টু বিউটিন। এবং প্রতিস্থাপিত গ্রুপ 2টা বিপরীত দিকে থাকলে এটা হবে কি ট্রান্স টু বিউটিন। আমরা নামকরণের নিয়ম অনুযায়ী জানি শব্দ এবং সংখ্যার মাঝখানে হাইপেন দিতে হবে, তাই তারা একে অপরের কি সমানু। তো এই যে সমানতাটা করছে এটা শর্ত 1 নাম্বার মেনে হয়েছে। এই শর্ত কি 1 নাম্বার মেনে হয়েছে, বলেন তো কোন শর্তে? একটা এক্সাম্পল দিলাম আমরা, এটা নাম্বার 1, ওই যে 2 মানে এই জায়গার ক্ষেত্রে CAB ডবল বন্ড CAB। অর্থাৎ আমি যদি এটাকে একটু চিন্তা করেন, আপনি এটারে ধরেন A, এটা B, এটা A, এটা B, তো এই যে শর্তটা হলো কি CAB CAB। আচ্ছা, এখন কেবল যে CAB শর্তে হবে এরকম না, অন্য শর্তেও কিন্তু আসলে এলকিন হইতে পারে। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমরা দিই, আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, আরেকটা শর্ত CAB ডবল বন্ড CAD দিয়ে দিই, ADD আলাদা জিনিস, AD। এই জায়গায় কিন্তু A is not equal B, not equal B is not equal D, কোনোটাই কিন্তু সেম না। আচ্ছা, এখন এই টাইপের একটা যৌগের এক্সাম্পল যদি আমি আপনাদের দেখাই, এই টাইপের একটা যৌগের এক্সাম্পল যদি আমি আপনাদের দেখাই, মানে 3 নাম্বার শর্তের, খেয়াল করেন। অর্থাৎ আমরা একটা যৌগ লিখতে পারি, মনে করেন এই, মনে করেন CH3H, আমি AB দিলাম, এটাকে ধরলাম A, এটা ধরুন কি B, আর ওই জায়গায় একটা জিনিস মিলবে আর কি, মনে করেন H আর একটা হলেন এই জায়গায় আমি মিথাইল না দিয়ে মনে করেন ব্রোমিন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা আসলে কোন শর্ত দেখেন, আমরা এটাকে যদি ধরি A, এটাকে ধরি যদি B, তাহলে এইটা হবে A আর এটা হলো কি D। অর্থাৎ CAB CAD এই শর্তেও কিন্তু হইতে পারে। এখন এর যে দুইটা সমান হবে, এগুলা কিভাবে আমরা আসলে করব, এর স্ট্রাকচারগুলো আসলে কি হবে? এই জায়গায় হবে কি, আপনি এইভাবে চিন্তা করবেন, এই কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ আছে, মানে প্রতিস্থাপিত গ্রুপ CH3, এইটা হলো আমার বড় গ্রুপ। এই কার্বনের সাথে ব্রোমিন আছে আর প্রতিস্থাপিত গ্রুপ এই বড় গ্রুপ দুইটা যদি একই পাশে থাকে, তখন এটাকে আমরা বলবো সিস। এখন এরই যদি আরেকটা স্ট্রাকচার, দেখেন এই জায়গায় হাইড্রোজেন আর এই জায়গায় মনে করেন ব্রোমিন, এটাকে আমরা বলতে হবে কি ট্রান্স। অর্থাৎ আগে তো সেম টু সেম, যে সেম গ্রুপ দুইটা একই পাশে ছিল, এই জন্য সিস বলছি,
বিপরীত পাশে ছিল এই জন্য ট্রান্স বলছি। এখন কি সবসময় সেম হইতে হবে? উত্তর হইল না। আমার তখন আমি চিন্তা করব, যদি সবগুলো সেম টু সেম না হয় তখন আমাকে চিন্তা করতে হবে যে কার্বনের সাথে যে দুইটা গ্রুপ আছে এর মধ্যে প্রতিস্থাপিত গ্রুপ বা বড় গ্রুপ কোনটা, পরমাণু যদি থাকে তো তার পারমাণবিক ভর কোনটার বেশি, ওইটাকে আমি 1 ধরবো। তাইলে এই জায়গার মধ্যে আমার মিথাইলটা বড় গ্রুপ, ব্রোমিনটা এই বড় দুইটা গ্রুপ বিপরীত দিকে আছে বিদায় এটা হবে কি ট্রান্স। আচ্ছা, এটার নাম কি বলেন তো? এটা আসলে যৌগটার নাম কি? এটা এইরকম তো হইতে পারতো CH3 CH ডবল বন্ড সি ব্রোমিনটা দিলাম CH, এই যৌগটা আসলে হইতে পারতো আমরা নর্মালি নামকরণের ক্ষেত্রে। বলেন তো এই যৌগটার নাম কি? এটার নাম কি? আমরা প্রোপিন পাচ্ছি। কি পাচ্ছি? প্রোপিন। আমরা জানি কি যেদিকে কার্বন কার্বন বন্ধন আগে ওই দিক থেকে গোনা শুরু করতে হবে। এটা 1 2 3 নামকরণ আমি আপনাদের পড়াইছি। এটার নাম কি হবে? 1 ব্রোমোপ্রোপিন। প্রোপিন 1, হ্যাঁ। তো 1 ব্রোমো প্রোপিন 1, প্রোপিন আসলে 1ই হয়, এটা প্রোপিন 1 না বললেই হবে, কারণ এই দিকে আমি যদি দিই এই দিকে দিই যে কোনো দিকে দিই না কেন 1ই হবে। তো 1 ব্রোমো প্রোপিন। আচ্ছা, এখন এইটাকে আমরা আসলে কি বলবো? এই যৌগটার নাম কি বলবো বলেন তো? এটার নাম আমরা বলবো 1 ব্রোমো প্রোপিন। এইটাকে আমরা কি বলবো? এটাও তো 1 ব্রোমো প্রোপিন। 1 ব্রোমিন না, তাই যদি ক্লোরিন থাকতো তো বলতো ক্লোরো। 1 ব্রোমো প্রোপিন। এখন দেখেন আমরা এই দুইটা কি সেম? এটা সেম টু সেম বাট ডিফারেন্ট বলছি আমরা। তো একই পাশে বড় দুইটা গ্রুপ আছে, তখন আমরা এটাকে আসলে কি বলবো? সিস না ট্রান্স? অবশ্যই সিস। এই জায়গায় আমরা লিখবো কি সিস। সিস 1 ব্রোমোপ্রোপিন। এই জায়গায় কি বলবো আমরা? ট্রান্স। ট্রান্স মানে বিপরীত দিক, আর সিস মানে কি একই পাশে। এটি সিস 1 ব্রোমোপ্রোপিন, ট্রান্স 1 ব্রোমোপ্রোপিন। এই সূত্রটা এটা আমরা আসলে আশা করি আমরা বুঝতে পারছি। বলেন তো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। এখন আমরা অন্য আর একটা শর্ত দেখি তাইলে। 4 নাম্বার। আসলে আমরা এই যে ঘূর্ণন প্রতিবন্ধকতা একটা কারণ, আর এই টাইপের 3টা শর্তের আসলে সমানতা ঘটে। আচ্ছা, যাই হোক, আমরা সিরিয়াল অনুযায়ী নামকরণ করি যেভাবে করছিলাম, কোনো সমস্যা নাই। 4, এই ক্ষেত্রে আমরা এমন একটা এক্সাম্পল দিব, মনে করেন CAB ডবল বন্ড CDE, মানে ডিফারেন্ট ডিফারেন্ট, কোনোটার সাথে কোনোটা মিলবে না। এই জায়গায় কি হবে? A ইজ নট ইকুয়াল B হবে, B এর সাথে D মিলবে না, D এর লগে Eও মিলবে না। অর্থাৎ 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ হবে। 4টা কি হবে? ভিন্ন ভিন্ন গ্রুপ হবে। ওই রকম একটা এক্সাম্পল আমরা দেখতে চাই। আচ্ছা, তো আমরা এইটা মোটামুটি বুঝতে পারছিলাম। আমার একটু জায়গার প্রয়োজন, আমি এটাকে একটু ছোট করে উপরে রেখে দিই। ওকে, ঠিক আছে। আমরা 4 নাম্বার শর্তেরটা যদি একটু দেখি। ওকে স্যার, এই ধরনের একটা, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের যে প্রত্যেকটা কার্বনের সাথে যে 4টা গ্রুপ থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ থাকবে। কি থাকবে? ডিফারেন্ট ডিফারেন্ট। আমরা একটা এক্সাম্পল দেখি তাইলে, এটা দেখলে আসলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, চলেন। এই জায়গায় দিয়ে দিই আমি ব্রোমিন, দিলাম আমি ক্লোরিন, এই জায়গায় দিলাম আমি CH3, এই জায়গায় দিলাম হাইড্রোজেন। দেখেন তো, এইটাকে যদি ধরি আমি A, এটাকে যদি ধরি B, অন্য কালার দিয়ে দিই, A B তারপরে D E, একটার সাথে একটা কি মিলবে? মিলে নাই। ঠিক আছে, তাইলে এর মানে এই শর্তের। আমরা এখন এটাকে মুছে ফেলি। এখন এই যৌগের ক্ষেত্রে আসলে আমরা সিস ট্রান্স কিভাবে আসলে বিবেচনা করব? সিস ট্রান্স আমরা আসলে কিভাবে বিবেচনা করব? আচ্ছা, এই ক্ষেত্রেও আমাকে চিন্তা করতে হবে যে আমার যে দুইটা গ্রুপ আছে, এই জায়গায় দুইটা ভিন্ন পরমাণু আছে, এই পরমাণুগুলোর মধ্যে আমরা ব্রোমিন এবং ক্লোরিনের মধ্যে কার ভর বেশি? ব্রোমিন। এটাকে আমরা ধরো প্রতিস্থাপিত।
এই কার্বন এবং মিথাইল এবং হাইড্রোজেন মধ্যে এটা প্রতিস্থাপিত গ্রুপ, এই দুইটা একই পাশে। আবার এখন এই জায়গায় কি হয়ে গেছে, বড় দুইটা গ্রুপ একই পাশে হয়ে যাবে না, তখন আমরা কি করব, এটা একটা স্ট্রাকচার সম্ভব, সেটা কি, এই জায়গায় দিব ক্লোরিন, এই জায়গায় দিব ব্রোমিন, এই যে দুইটা প্রতিস্থাপিত গ্রুপ বিপরীত পাশে বড় বড় গ্রুপ। আরেকটা জিনিস নোট স্যার, নোট, যে এই শর্তের গুলাকে পরবর্তীতে আসলে আমাদের ইজেড সমানতার মাধ্যমে প্রকাশ করি, যে যখন কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে কার্বনের সাথে যুক্ত পরমাণু চারটাই ভিন্ন হবে, চারটি ডিফারেন্ট হবে, তখন এই নামকরণের ক্ষেত্রে এলকিনের ক্ষেত্রে সুবিধা হয় ইজেড পদ্ধতি। আসলে ওই সমানুর ব্যাখ্যাটা দিতে আসলে ইজেড সমানতার কি প্রবর্তন করা হয়েছে। এর মানে আমরা আপাত দৃষ্টিতে সিস ট্রান্স বললেও এটার সঠিক ব্যাখ্যা আসলে আমরা ইজেড সমানতার মাধ্যমে দিতে পারবো। দেখেন এখন এটার নাম যদি, আচ্ছা এই যৌগটার নাম আগে করেন, এটা আপনার পারেন কিনা সেটা দেখেন। এটার নাম কি হবে, নর্মাল যৌগ, এটা কি তো বলেন তো। এই জায়গায় আছে ব্রোমিন, এই জায়গায় আছে ক্লোরিন, উপরে দিতে পারে বা ডাইনে বামে দিই, সমস্যা নেই। আচ্ছা এই জায়গায় আছে কি একটা CH3 তো শিকলের মধ্যে দিতে পারি আমরা, CH3, আর আছে একটা কি হাইড্রোজেন বা H। এই আসলে যৌগটা, এই যৌগটারে আসলে আমরা দুইভাবে লিখছি, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। এখন এটার নাম কি হবে, এইটাও তো প্রোপিন টাইপের যৌগ। দেখেন প্রোপিনের সাথে কি আছে, ওই দুইটা প্রতিস্থাপিত ব্রোমিন আছে এবং ক্লোরিন আছে। তাহলে আমি আসলে কোনটার নাম আগে দেব, প্রতিস্থাপক। আমরা ওই যে নামকরণের নিয়মে পড়ছিলাম যে উচ্চারণের ভিত্তিতে বি এর উচ্চারণ আগে আর সি এর উচ্চারণ পরে, এই জন্য আগে ব্রোমিন 1 ব্রোমো, এটার নাম কি হবে 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন 1 বা প্রোপিন 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন, এইভাবে আসলে আমাদের এটা নামকরণ করতে হবে। আর প্রোপিনে তো 1 2 হয় না, সেই জন্য আর আমাদের এখন বলেন তো এটার নামকরণ কি হবে, যে নামকরণের নিয়মটা কি, যে 1 2 3 কার্বনের যৌগ দ্বিবন্ধন আছে, এই জন্য এটা প্রোপিন 1 যে কথা প্রোপিন সেমই কথা, কারণ প্রোপিন 2 হয় না কখনো সবগুলো। তাইলে আমরা প্রথমে নাম নিতে হবে, একের সাথে ব্রোমিন আছে 1 ব্রোমো, কি নিব 1 ব্রোমো 1 ব্রোমো, তারপরে 1 ক্লোরো 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। আচ্ছা আমরা একটু সরাই ফেলি, এইদিকে জায়গা হবে। 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। আচ্ছা স্যার 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন, এখন এটাও তো সেম যৌগিত 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। এই যৌগের নামও কি 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। এখন দুইটা কি সেম, নো, সেম টু সেম বাট কি ডিফারেন্ট, আমাদের ডায়লগটা হলো সেম টু সেম বাট ডিফারেন্ট। আচ্ছা এখন কি বলবেন বলুন তো, কি বলবেন, আমি অন্য কালার দিয়ে লিখি, যেহেতু বড় দুইটা গ্রুপ একই পাশে আছে, আমরা এটাকে বলবো সিস, কি বলবো সিস 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। এই জায়গায় বিপরীত দিকে আছে, তখন এই জায়গায় কি বলবো ট্রান্স 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আসেন আসলে ইজেড সমান, এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই সিস ট্রান্স শব্দ ব্যবহার না কইরে আসলে আমরা কি করি ইজেড সমানতে যাই। এই জায়গায় যাওয়ার আগে আমি আপনাদের আসলে এই যে আলোচনাটা করলাম, জ্যামিতিক সমানতা কি, এর শর্তগুলো কি কি উদাহরণ সহ আলোচনা করো, এবং সিস সমানতা এবং ট্রান্স সমানতা কাকে বলে বা সমানু কাকে বলে। এই যে এটা সিস, এটা কি ট্রান্স, এটা এর মানে কি, যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে যদি আমার কি থাকে বড় বড় গ্রুপগুলো থাকে, অর্থাৎ প্রতিস্থাপকগুলো একই পাশে থাকে, অর্থাৎ একই ধরনের, আমি বলতে হয় যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই গ্রুপগুলো যদি একই পাশে থাকে, তাহলে এটাকে আমরা বলবো, এই কনফরমেশনকে আসলে আমরা কি বলবো সিস। এবং একই ধরনের গ্রুপগুলো যদি বিপরীত পাশে তখন সেটাকে আমরা আসলে বলবো কি ট্রান্স। আমরা একটু আপনাদের পিডিএফটা দেখাই দিই, তাইলে আশা করি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, চলেন আমরা
একটু পিডিএফটা দেখে দিলে। এই জায়গায় প্রথম দিকে ভূমিকা কিছু অংশ লেখা আছে, এই মুহূর্তে আমার প্রয়োজন নাই এই টপিকের সাথে, বাট গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা ওরা লেখছে, আপনারা একটু পরে রাখলে রাখতে পারেন। আমি নোটের সাথে এটা দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় আসলে জ্যামিতিক সমানতা থেকে। এই যে একই আণবিক বড় গঠন বিশিষ্ট যে সকল যৌগে সমানোদ্দীবন্ধন যুক্ত কার্বন পরমাণুতে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর আপেক্ষিক অবস্থান ভিন্ন, তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু বলে এবং এই ঘটনাকে জ্যামিতিক সমানতা বলে। আপনি এই সংজ্ঞাটা লিখতে পারেন, অথবা আমি আবার বলি সেটা, যে সকল যৌগের আণবিক সংকেত গাঠনিক সংকেত একই কিন্তু কনফিগারেশন ভিন্ন, কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর কনফিগারেশন ভিন্ন, ভিন্নতার ফলে যে সমানতার উদ্ভব ঘটে তাকে জ্যামিতিক সমাণু, তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু বলে এবং এই ঘটনাকে কি বলা হয়? জ্যামিতিক সমানুতা, এইভাবে বলতে পারেন। আচ্ছা, এখন এলকিনের জ্যামিতিক সমানুতার কারণ, এই যে কারণগুলা এলকিনের, হ্যাঁ ওই যে পাই বন্ধনটা, এই যে এলকিনে একটা সিগমার একটা কি পাই, এই পাই বন্ধনটা ভাঙতে 70 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। এখন এই শক্তি আমরা পাবো কোথায়? সেজন্যই আসলে কি হয়, তারা এই সমানতাটা প্রদর্শন করে। এলকিনের পাই বন্ধন ভাঙতে 70 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। এই শক্তি প্রতিবন্ধকতার কারণে এলকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের চারপাশে ঘূর্ণন বাধার সৃষ্টি হয়। ঘূর্ণন বাধার কারণে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুদের যুক্ত গ্রুপ বা পরমাণুগুলোর অবস্থান বিন্যাস নির্দিষ্ট থাকে। এ কারণে এলকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। মোরাল অফ দ্য স্টোরি হলো ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে। আচ্ছা, দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুদের যুক্ত পরমাণু বা গ্রুপগুলো আপেক্ষিক অবস্থান ভিন্নতার কারণে এলকিন সমূহ দুই ধরনের হয়, একটা হলো সিস সমাণু আর একটা কি ট্রান্স সমাণু। কি? এলকিনের যে কনফিগারেশন, দুটি একই জাতীয় গ্রুপ বা পরমাণু কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে থাকে সেটাকে বলা হয় সিস, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই আছে। আর যদি বিপরীত পাশে তখন সেটাকে কি বলা হয়? ট্রান্স। এর মানে সিস সমাণু কি ট্রান্স সমাণু কি সেটা আমরা পারবো। এখন আসেন এলকিনের জ্যামিতিক সমানতার শর্তগুলা কি কি। এলকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন ঘূর্ণন বাধার কারণে এলকিনের জ্যামিতিক সমানতা তৈরি হয় আমরা জানি। এলকিনের দ্বিবন্ধনে কার্বন পরমাণুদের প্রত্যেকটিতে দুটি ভিন্ন গ্রুপ থাকলে এলকিন কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এর মধ্যে পাইলাম আমরা কি সিএবি ডবল বন্ড সিএবি, এই যে এই কথা বলেছে, এইটা এবং এইটা আমি আপনাদের ওই দুইটা পিডিএফও দেখায়া এলি। আশা করি আমরা এটা বুঝতে, উপরের অংশটা একটু গুরুত্বপূর্ণ আছে, আপনারা একটু পরে নিয়েন। আচ্ছা, ওই যে ইতিমধ্যে আসলে আমরা এই এক্সাম্পলগুলো একটু আগে পড়াশোনা করছি, আমি আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনারা নোট থেকে সহজে এটা পড়ে ফেলতে পারেন। তো এই এক্সাম্পলটা আসলে এই যে কোন শর্তের বলেন তো? এই এক্সাম্পলটা সিএবি ডবল বন্ড সিএবি, এই যে এটাকে যদি এ ধরি, এটাকে ধরলাম বি, যে কোনোটা ধরতে পারি, এ আর বি। সিস টু বিউটিন, এটা বিউটেন লেখছে, এটা ভুল স্যার, এটা শুদ্ধ করেন, ট্রান্স টু বিউটেন লিখে ফেলছে ওরা, এটা হবে কি বিউটিন, সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিন। আচ্ছা, এই জায়গায় হ্যাঁ আরেকটা এক্সাম্পল মনে করেন, এই যে ক্লোরিন 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 ক্লোরিন, এই যে একই পাশে দুইটা ক্লোরিন আছে, এটাকে বলা হবে সিস 1,2 ডাইক্লোরো, ক্লোরো একার আকার হবে ক্লোরোইথিন। আর যদি বিপরীত পাশে থাকে তখন ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন। সিএবি সিএডি এর ডিফারেন্ট, ওই যে এই শর্তের সিএবি সিএডি এর আমরা এক্সাম্পল যে একটু আগে দিছিলাম, এই যে মনে করেন এই শর্তের, এটা কি ধরলাম, এটা ধরেন এ, এটা ধরলাম বি, তো এটা এ আর এটা ধরেন আমি ডি ধরলাম, এই যে। এখন আমরা কি বলছিলাম, যেহেতু ব্রোমিন এই দুইটা বড় বড় দুইটা একই পাশে আছে, এটার নাম হবে কি সিস 1 ব্রোমোপ্রোপিন আর ট্রান্স 1 ব্রোমোপ্রোপিন, আমি এক্সাম্পলে দেখাইছি, কোনো সমস্যা নেই। তারপরে মনে করেন এলকিনের এই যে এই শর্ত গেল, আরেকটা শর্ততে আমরা করতে পারি যে সিএবি ডবল বন্ড সিএডি, এই জায়গায় ওরা ভুল করছে, এই জায়গায় এ হবে না, দুইটা তো এ হইলে তো একটা মিলতো, এই জায়গাটা বই আসলে আপনারা বইগুলো পড়ার সময় একটু সতর্কতার সাথে পড়বেন, বিশেষ করে অনার্স লেভেলের যে বইগুলো আছে। এটা
সি এ, একটু খেয়াল দেখেন, এটা কবির পাবলিকেশনের একটা বই, শুধু তারপর এটা বেটার, বাট অন্যান্য অনেক বইগুলাতে এরকম ভুল আছে। অনার্স লেভেলে একটু সতর্কতার সাথে পড়তে হবে। স্যার দেখেন ওরা কি লেখছে যে সি এ বি আর সি এ ই, এই জায়গায় তো কিন্তু এ বি ডি, অর্থাৎ এই জায়গায় এ থাকলে তো কমন পড়তো, এই জায়গায় কি কমন আছে? নাই, এটা আসলে ভুল হয়েছে। এটা হবে এরকম সি এ বি ডবল বন্ড সি ডি ই, এটা ডিফারেন্ট ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে? আমরা তো বলছিলাম একটু আগে এক্সাম্পল দিছি আমি, যেহেতু বড় দুইটা একই পাশে, সিস 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন, ট্রান্স 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন, ব্রোমান আর ব্রোমো। আপনারা আমার ক্লাস শুনে, কথা শুনে লিখবেন আর কি নোটগুলা। ওকে, এখন আসেন আরেকটা জিনিস ওরা বলছে যে কোথাও যদি এই ধরনের পান সিএএ অতিরিক্ত জানা যায় সিএএ ডবল বন্ড সিবিবি, অর্থাৎ এই টাইপের কোনো যদি শর্ত থাকে তখন তারা কি করবে না? সমানতা প্রদর্শন করবে না। আবার সিএএফ সিওবি, এটা আমাদের জাস্ট জানলে ভালো, না জানলেও সমস্যা নাই। যখন এই এই জায়গায় আপনি কি বলবেন, এই যে এটা কোন শর্ত? সিএএ ডবল বন্ড সিবিবি। এখন এটাকে কি আপনি সিস ট্রান্স বানাইতে পারবেন? সম্ভব না। এই জায়গায়ও একটা ডিফারেন্ট গ্রুপ আছে, এখন এই দুইটা কি মিলে গেছে, উপরের দিকে গেলে ডিফারেন্ট কিছু নাই, অর্থাৎ এই শর্তে কি হবে না, এরা জ্যামিতিক সমানতা, ওই যে অর্থাৎ এ কারণ এ ধরনের যৌগে দ্বিবন্ধনযুক্ত কার্বনদের একটিতে বা উভয়টিতে দুটি ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত আছে। অভিন্ন গ্রুপ থাকলে আসলে এই ধরনের সমানতা প্রদর্শন করে না। আশা করি আমরা জ্যামিতিক সমানতা কি, সিস সমানু কি, ট্রান্স সমানু কি এবং এর শর্তগুলা উদাহরণ সহ আমরা লিখতে পারবো। এখন আমরা আসলে চলে যাব ইজেড সমানতাতে। তাহলে চলুন এখন আমরা আসলে দেখব ইজেড সমানতা নামকরণ পদ্ধতি। এখন প্রশ্ন হলো ইজেড সমানতার প্রয়োজনীয়তা আসলে কি? আমরা তো আসলে সিস ট্রান্স দিয়ে আসলে নামকরণ করছিলাম, কিন্তু আমরা আগের ক্লাসের আগেই বলছিলাম যে যখন আমার সিএবি ডবল বন্ড সিডিই এই শর্তের কোনো সমানতা ব্যাখ্যা করতে যাব, অর্থাৎ এই ক্ষেত্রে এ ইজ নট ইকুয়াল বি ইজ নট ইকুয়াল ডি ইজ নট ইকুয়াল ই, ওই ক্ষেত্রে সিস ট্রান্স অপেক্ষা ইজেড নামকরণটা অধিকতর গ্রহণযোগ্য। প্রশ্ন হলো কেন? সিস ট্রান্সের কনসেপ্টটা এরকম ছিল না আমাদের, যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে সমজাতীয় গ্রুপ বা একই গ্রুপ যদি থাকে। এখন এই কার্বন, এই শর্তের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের যে দুইটা কার্বনের সাথে যে ভিন্ন গ্রুপগুলো যা আছে, এগুলোতে একই ধরনের গ্রুপ তো নাই, চারটাই ডিফারেন্ট গ্রুপ। ওই ক্ষেত্রে আসলে ইজেড সমানতার ভিত্তিতে বা ওই নিয়মে নামকরণ করাটাই আসলে অধিকতর গ্রহণযোগ্য। এখন ইজেড সমানতা দিয়ে যে আমি অন্যগুলা নামকরণ করতে পারবো না, তা বিষয়টা কিন্তু এমন না। অর্থাৎ সিএবি ডবল বন্ড সিএবি, অর্থাৎ সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিনকেও কিন্তু আমরা এই ইজেড পদ্ধতিতে নামকরণ করতে পারবো। ঠিক আছে, তাহলে চলেন আসলে ইজেড সমান নামকরণের পদ্ধতিটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আচ্ছা, এখন প্রথমে আসলে আগে আমরা দেখি যে ই শব্দটা কোথা থেকে আসছে। এটা একটা জার্মান শব্দ থেকে আসছে, এন্ড জিইজি এন্ড, এটা এন্ড গেগেন বলা হয়, টিটা আসলে উচ্চারিত হয় না। এটা হলো, এটার অর্থ হলো বিপরীত পাশে, আর জেডটা আসছে জুসামেন, যে জুসামিন, এটা অর্থ হলো একই পাশে, এটা আসলে সেম সাইড আর এটা হলো অপোজিট সাইড। তো এটার বাংলা অর্থ যদি আমি বলি, এটা হলো বিপরীত পাশে, আমরা এটাকে কি বলবো? বিপরীত পাশে, বিপরীত পাশে। আর এটা সেম সাইড, অর্থাৎ একই পাশে, একই পাশে বুঝাইতে। অর্থাৎ আগে আমাদের কাছে বিপরীত পাশে ছিল, আমরা আসলে প্রকাশ করতাম ট্রান্স দিয়া, এখন এটাকে ই দিয়ে প্রকাশ করব। আর একই পাশেকে প্রকাশ করতাম আগে আমরা সিস দিয়ে, এখন করবো এটাকে আসলে কি জেড দিয়ে, জেড দিয়ে, জেড। এখন চলেন আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে আসলে বিষয়টা ক্লিয়ার হবে।
এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই জায়গায় দিলাম আমি ক্লোরিন, এই জায়গায় দিলাম ফ্লোরিন, এই জায়গায় দিলাম ব্রোমিন, এই জায়গায় দিলাম হাইড্রোজেন। এখন এই যৌগের নামকরণটা আগে করেন, পরে আমরা আসলে ইজেড সমানুতে যাব। আচ্ছা স্যার, এটা কোন শর্তের যৌগ দেখেন তো? এটা কি? এটা আমাদের কোন শর্তের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে দেখেন তো? এটাকে ধরে নিয়ে এটাকে বি, এটা ডি এবং ই, চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ। তা আমরা তো সি স্ট্রান্সে যে একই ধরনের গ্রুপ একই পাশে এবং বিপরীত পাশে, এই জায়গায় তো সেম টু সেম গ্রুপ নাই, সবগুলোই ডিফারেন্ট ডিফারেন্ট। তো এখন আসলে এটার নামকরণটা আসলে আমরা কি করব স্যার? অনার্স লেভেলের অনেকগুলা বাজারে যে গাইড বই বা বই আছে, এই জায়গায় কিন্তু এই নামকরণটা ভুল আছে। আচ্ছা, আমরা যদি এটা এলকিনের নামকরণের নিয়ম অনুযায়ী করি, তাহলে আমরা হয় এটা তো একটা এলকিন, এটাকে 1 ধরতে হবে, এটাকে 2, অথবা এটাকে 1 অথবা 2। এখন বলেন তো আসলে এটা কি, আমরা কি ধরবো? নামকরণের নিয়মটা আমরা জানি কি, যে দিক থেকে আমি প্রতিস্থাপিত গ্রুপ আগে পাবো ওই দিক থেকে গণবো। তো এই জায়গায় একটা প্রতিস্থাপিত গ্রুপ ব্রোমিন আছে, এই জায়গায় আছে ক্লোরিন এবং ফ্লোরিন, তাহলে তো আমি দুই দিকে আসলে প্রতিস্থাপিত গ্রুপ আছে। তখন আমাকে কি করতে হয়, যে প্রতিস্থাপকের অবস্থানের যোগফল যেদিকে ছোট হবে ওই দিক থেকে গোনা শুরু করতে হবে। আপনাদের বইয়ে, অনেকের বইয়ে আমি দেখছি এটা লেখা আছে যে ওরা রাইট করছে এটা এই দিক থেকে গোনা শুরু করছে, কিন্তু আসলে গোনা শুরু করতে হবে এই দিক থেকে। কেন, আমি এটা একটু পরে বলতেছি। আমার দৃষ্টিতে এটা যৌগটার নাম হবে, এবং শুদ্ধভাবে আর কি এটার নাম হবে, দেখেন আমি এই দিক থেকে গুনবো। আমার জন্য কোনটা রাইট? সবুজ রংটা রাইট। প্রশ্ন হলো কেন? এই কার্বনের সাথে প্রতিস্থাপিত গ্রুপ আছে 2টা, তাই আমি বেশি গ্রুপ, যদি সমজাতীয় কার্বন অর্থাৎ সেম নাম্বারের কার্বনে প্রতিস্থাপিত গ্রুপ যেদিকে বেশি আছে ওই দিক থেকেই গণবেন। এটা আপনাকে আমি শর্টকাট বললাম আর কি। তো এইদিকে একের সাথে প্রতিস্থাপক আছে, এইদিকে একের সাথে প্রতিস্থাপক আছে, তাহলে এখন আমি কি করব? এই জায়গায় 2টা প্রতিস্থাপক আছে, তাই আমি এই দিক থেকে গুনবো। তো এটার নামকরণ করলে কি হবে? 1, এখন ক্লোরো এবং ফ্লুরো, হ্যাঁ এই ক্লোরো ফ্লোরো তো আসলে আমি এটা 1ই ধরবো, কিন্তু ক্লোরো ফ্লোরো এবং ব্রোমিন আছে, উচ্চারণের ভিত্তিতে আগে কোনটা লিখতে হবে? লিখতে হবে কোনটা? লিখতে হবে ব্রোমিন। এই জন্য আগে লিখতে হবে 2 ব্রোমো, 2 ব্রোমো 1, ব্রোমিনের পর উচ্চারণের ভিত্তিতে আসে ক্লোরো, সি, 1 ক্লোরো, 1 ক্লোরো, 1 ফ্লোরো, 1 ফ্লোরো, 1 ফ্লোরো, 2 ব্রোমো, 1 ক্লোরো, 1 ফ্লোরো। ইথিন, এই যৌগটা কি? ইথিন। ইথিন, ওকে। 2 ব্রোমো, 1 ক্লোরো, 1 ফ্লোরো, ইথিন। কিন্তু আপনাদের অনেকগুলা বইয়ে আমি দেখছি, ইভেন আমি যে বইটা পড়াই কবির পাবলিকেশন, ওইটাই হয়তো তারা মিস্টেক করছে, যে এটার নামটা হবে 1, বইয়ে লেখছে আর কি এরকম, যে 1 ব্রোমো, 2 ক্লোরো, 2 ব্রোমো, 2 ফ্লোরো, 2 ফ্লোরো, ইথিন। ইথিনের জায়গায় তারা ইথেনল লিখে রাখছে। এখন প্রশ্ন হলো কোনটা রাইট ও রং, আমি একটু দেখি। ওকে, নামকরণের নিয়মটা হইলো, আমরা যদি ওই উপরেরটা রাইট হবে। প্রশ্ন হলো কেন? দেখেন এই জায়গায় 2টা প্রতিস্থাপিত গ্রুপ আছে না, প্রতিস্থাপিত গ্রুপ আছে 2টা, তো এই যোগফলটা দেখি 1 1 প্লাস 1, আর ব্রোমিন আমি ওই দিক থেকে যদি গুনি তাহলে 1 1 প্লাস কি 2 ইকুয়াল টু কি তা 4। আর আমি এই দিক থেকে যদি ধরি, এই কালারটা যদি আমি চিন্তা করি, তাহলে কি হয়েছে দেখেন তো? এই জায়গায় প্রতিস্থাপক একটা এবং পরেরটাতে 2 নম্বরের সাথে আছে 2টা, তো এটা 2 2 ইকুয়াল টু 4। নিয়মটা হইলো এইভাবে, প্রতিস্থাপিত গ্রুপের নাম্বারিং গুলা লিখে যে দিক থেকে আসলে কম হবে ওইটাই আসলে আমাকে গুনতে হবে। তো আমার কম কোনটা? উপরেরটা, অর্থাৎ এটা আমার রাইট, এই যুগটা। এটা দেখেন, এটা অনেক বই ভুল করছে, অর্থাৎ এটা রাইট হবে না, এটা আমরা মুছে ফেলি। আচ্ছা যাই হোক, আমার আসলে নামকরণ এই জায়গায় টার্গেট না। এখন এটাকে আসলে আমরা কি বলবো? জেড বলবো না ই বলবো? এখন ওই যে আগের নিয়মেই
এটার ইয়াটা হইলো যে আমার যে প্রতিস্থাপিত গ্রুপ আছে যার বর বেশি এটাকে আমি মার্ক করব, এই জায়গায় তার বর বেশি, অর্থাৎ দুইটা একই পাশে আছে, সুতরাং এটা হবে কি জেড সমানু, কি সমানু জেড। জেড সমানুর ক্ষেত্রে অন্য কোনো ব্যাপার নাই, জেড সমানুর ক্ষেত্রে অন্য কোনো ব্যাপার নাই, আপনার নামকরণ কইরা শুধু তার সামনে জেডটা বসাই দিবেন, শেষ। নামকরণ কইরা তার, এখন তার কি হবে ই সমানুটা কি হবে, আচ্ছা এটা আমি মুছে ফেলি, নামকরণ তো আমি আসলে একটু বুঝাই দিলাম আপনাদের, এগুলো তো আমার লাগতেছে না। আচ্ছা এখন এটার ই সমানুটা কি হবে, এটার ই সমানুটা কি হবে বলেন তো, এটা ই সমানুটা হবে আমার এই ক্লোরিন আর এদিকে দিব না, উপরে চলে যাক ক্লোরিন, আর এই জায়গায় দিয়ে দিলাম আমি ফ্লোরিন, তাইলে আমার প্রতিস্থাপিত গ্রুপ দুইটা কি আছে, তখন এটাকে আমি বলবো কি জাস্ট ই, আর বাকি সব ঠিক আছে, বাকি সব নামকরণ কি আছে ঠিক আছে, তখন এটাকে আমি শুধু জেড এর পরিবর্তে কি বসাই দিব ই সমানু ই, অর্থাৎ নামকরণ করে আগে শুধু ই বসাই দিব। আশা করি আমরা এটা বুঝতে পারছি। বলেন তো মূল পার্থক্যটা আসলে কোথায়। এখন এই ভিত্তিতে আমি কিন্তু অন্যান্য যৌগগুলোর নামকরণ আসলে করতে পারবো। চলেন আমি আপনাদের পিডিএফটা দেখাই। তাইলে আমরা ই এবং জেড নামকরণের যে পদ্ধতি সেটা আসলে আমরা আশা করি বুঝতে পারছি। এবং এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বই এই নামকরণগুলো একটু ভুল করে, আপনারা একটু খেয়াল করে পড়বেন, বুঝছেন। ইভেন ChatGPT-তে সুন্দর করে কিন্তু আপনারা অনেকে ইউজ করেন, তবে এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, আমিও প্রথমে দিছিলাম কিন্তু ChatGPT প্রথমে ভুল করছে, পরে এগেইনস্ট প্রশ্ন করার পরে সে আসলে উত্তর দিছে আর কি। তো একটু সতর্কতার সাথে দেখবেন। তাহলে চলেন আমি এই অংশকে আরেকটু ছোট করে ফেলি। ওকে, চলেন আমরা ই সমান ই জেড সমান বিষয়টা একটু আলোচনা করি। দেখেন এলকিন সমান চিহ্নিতকরণ ই জেড পদ্ধতি, এলকিনের জ্যামিতিক সমানতা চিহ্নিতকরণের সি স্টান্স পদ্ধতি শুধুমাত্র সিএবি এবং সিএডি গঠন বিশিষ্ট সমাণুগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ওই যে ডিফারেন্ট, কিন্তু সিএবিসিডিই, ওই যে সিএবিসিডিই গঠন বিশিষ্ট আইসোমার চিহ্নিত সিস্টান্স অসুবিধাজনক, অর্থাৎ এই টাইপের যৌগগুলোর ক্ষেত্রে সিস্টান্সটা কি অসুবিধাজনক, এই অসুবিধা দূর করার জন্য ইজেড পদ্ধতি অনুসরণ করা হয়। এই পদ্ধতি সকল প্রকার এলকিনের জ্যামিতিক সমানতা চিহ্নিতকরণের সুবিধাজনক। ই জার্মান শব্দ ইন্টেগেন, এর অর্থ হইল কি অপোজিট সাইড, আর জেড মানে কি জুসামম্যান, অর্থ কি সেম সাইড, এটা আমরা বলছি একটু আগে। এই পদ্ধতিতে প্রথমে কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রত্যেকটি কার্বনের যুক্ত গ্রুপ বা পরমাণুগুলো অগ্রগণ্যতার ক্রম নির্ণয় করতে হবে। অগ্রগণ্যতার ক্রমটা কি, যার এই জায়গায় যদি আমি বলি এটার মধ্যে আমি কোনটা মার্ক করব, এই দুইটার মধ্যে এটার বর বেশি, সুতরাং এটা অগ্রগণ্যতা কি বেশি। যদি পরমাণু থেকে গ্রুপ থাকতো, যেমন মিথাইল ইথাইল, যার বর বেশি হইতো সেটাই আসলে আমার গ্রুপ হইতো। অগ্রগণ্যতার ক্রম নির্ণয়ের ক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে সরাসরি যুক্ত পরমাণুদের পারমাণবিক সংখ্যাকে বিবেচনা নিতে হবে। যেমন ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ক্লোরিনের বেশি পারমাণবিক সংখ্যা, এই জন্য এটাকে আমি ধরছি। যার পারমাণবিক সংখ্যা সর্বাধিক, ইয়েস, সর্বাধিক অগ্রগণ্যতার ক্রমে তার অবস্থান প্রথমে, ইয়েস, এই জন্য ক্লোরিন প্রথমে। এরূপ অগ্রগণ্যতার ক্রম সজ্জায় সর্বাধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট গ্রুপ বা পরমাণুকে বারিক গ্রুপ বলে। এভাবে উভয় কার্বনে যুক্ত বারিক গ্রুপ নির্ণয় করা হয়। কোন সমাণুতে দুটি বারিক গ্রুপ কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ধনে একই পাশে অবস্থান করে, তবে এই সমাণুকে আমরা কি বলবো, জেড সমাণু। আর বারিক গ্রুপ দুটি বিপরীত পাশে অবস্থান করে সেটাকে আমরা বলবো ই সমাণু। এলকিনের জ্যামিতিক সমাণু চিহ্নিতকরণের সমাণুর মূল নামের পূর্বে ই এবং জেড বসানো হয়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই টোটাল আলোচনাটাই কিন্তু আমি আপনাদের সাথে করছি। চলেন আমি এটার একটা এক্সাম্পল দেখাই।
ওকে, আমি এই যে এক্সাম্পলটা দেখাই এবং আপনাদের আমি দেখাইতে চাই। আমার কাছে এই যে পিডিএফটা আছে এটাতে আসলে নামকরণটা ওরা ভুল করছিল, এই জন্য আপনাকে একটু শুদ্ধ করে খেয়াল করে পড়তে হবে বাজারের গাইড বইগুলো থেকে। দেখেন এই যে ওরা কিন্তু লেখছে, এই দেখেন হাইড্রোজেন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ঠিক আছে। এখন ওরা কি লিখছে দেখেন তো, 1 ব্রোমো 2 ক্লোর ফ্লোর ইথেন, নট ইথেন, এটা ইথিন। এটা কিন্তু ভুল, নামকরণটা একটু ভুল। এই জায়গায় 1 ব্রোমো 2 ক্লোরো 2 ফ্লোরো ইথিন হওয়ার কথা ছিল, দিয়ে দিছে কি ইথেন। সমস্যাটা আসলে এই জায়গায়। এখন দেখেন এই যে ক্লোরিন আর ব্রোমিন, এই যে ব্রোমিন আর ক্লোরিন একই পাশে আছে, এই জন্য হবে এটা কি একই পাশে আছে, জুসামিন মানে একই পাশে, এটা জেড সমাণু। আর বিপরীত পাশে আছে এই জন্য এটা কি হবে ই সমাণু। সেম আরেকটা যদি আমরা বলি যে সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিন, আমরা তো এটা সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিন। এখন আমার মনে হয়েছে যে না, আমি যে ইজেড পদ্ধতিতে নামকরণ করব, ইজেড পদ্ধতিতে, তখন কি এই যে মিথাইল একই পাশে আছে, সুতরাং আমি এটা আগে নামকরণ করে ফেলবো যে এটা তো বিউটিন, জেড বিউট টু ইন বা সিস বিউট টু বিউটিন। আমরা এটাকে সিস ট্রান্সও করতে পারি, আবার ইজেডও করতে পারি। তা আমার যেটা প্রয়োজন না, যেমন এইটা আমি এই এক্সাম্পলটা কিন্তু আগে আপনাদের বুঝাইছিলাম যে এই জায়গায় প্রতিস্থাপিত গ্রুপ মিথাইল, এই জায়গায় হবে ক্লোরিন, তখন এটার নামকরণটা আসলে কি হবে, উচ্চারণের ভিত্তিতে ক্লোরিনটা আসতেছে 1 ক্লোরো প্রোপিন 1 বা 1 ক্লোরো প্রোপিন বলতে পারতাম। এখন যেহেতু দুইটা একই পাশে আছে, আমি যদি এটা নামকরণ করতাম তো এটা সিস হইতো, কি হইতো সিস 1 ক্লোরো প্রোপিন 1। আবার এটা হবে কি ট্রান্স 1 ক্লোরো প্রোপিন 1, আমরা নর্মালি করছিলাম। কিন্তু আমি যদি যে মনে হয়েছে যে আমি ইজেড পদ্ধতিতে নামকরণ করতে, অথবা আপনাকে আমি বললাম যে এটা ইজেড পদ্ধতিতে করেন, তাহলে শুধু যেহেতু একই পাশে আছে তখন জেড দিয়ে দিবেন, বিপরীত পাশে আছে তখন কি দিয়ে দিবেন ই দিয়ে দিবেন। আশা করি আমরা এটা বুঝতে পারছি, সিম্পল বিষয়। ইজেড সমানটা কেন আসলো, তার প্রয়োজনীয়তাটা কি, এবং এই পদ্ধতিতে নামকরণের পদ্ধতিটা আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।